নমস্কার। গল্পগুচ্ছ সাথে অর্পিতার চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি আবার চলে এসেছি নতুন একটি গল্পের সাথে। তাহলে চলুন শোনা যাক আজকের গল্প, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের লেখা বউচণ্ডীর মাঠ। যদি গল্পটি বলার সময় আমার কিছু ভুল হয়ে থাকে তাহলে আমি সবার কাছে ক্ষমা প্রার্থী। আর হ্যাঁ, গল্পটি যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক, সাবস্ক্রাইব ও একটি ছোট্ট কমেন্ট করতে ভুলবেন না। বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় জন্ম 1894 সালে 12 সেপ্টেম্বর উত্তর চব্বিশ পরগনা জেলার মুরাতিপুর গ্রামে। তিনি মূলত উপন্যাস ও ছোট গল্প লিখে খ্যাতি অর্জন করেন। পথের পাঁচালী, অপরাচিত, চাঁদের পাহাড়, আদর্শ হিন্দু হোটেল ইত্যাদি উপন্যাস বিশেষভাবে উল্লেখযোগ্য। উপন্যাসের পাশাপাশি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় প্রায় 20টি গল্পগ্রন্থ, ভ্রমণ কাহিনী এবং দিনলিপিও রচনা করেন। 1951 সালে ইচ্ছামতি উপন্যাসের জন্য বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের সর্বোচ্চ সাহিত্য পুরস্কার রবীন্দ্র পুরস্কার লাভ করেন। আজকের এই গল্পটি আমি নিয়েছি বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়ের অলৌকিক সমগ্র এই বইটি থেকে। তাহলে শুনতে থাকুন আজকের গল্প বউচণ্ডীর মাঠ। গ্রামের বাঁওড়ের মধ্যে নৌকা ঢুকেই জল ঝাঁঝির দামে আটকে গেল। কানুন গো, হেমেনবাবু বললেন, বাবলা গাছটার গায়ে কাচি জড়িয়ে বেঁধে নাও। বাইরের নদীতে ভাটার টান ধরেছে, নাটা কাটা ঝোপের নিচে জল সরে গিয়ে একটু একটু করে কাদা বার হচ্ছে। হেমেনবাবু বললেন, একটুখানি নেমে দেখবেন না কোথায় পিন ফেলা হয়েছে? যত শিগগিরই খানাপুরিটা শেষ হয়ে যায়। এমন সুন্দর বিকেলেতে আর কাজ করতে ইচ্ছে হলো না। পিছনের নৌকা থেকে লোকজনরা নেমে জায়গা ঠিক করে সেখানে তাঁবু ফেলবে। জরিপের বড় সাহেবের শিগগিরই সদর থেকে আসবার কথা আছে। কাজেই যত তাড়াতাড়ি কাজ আরম্ভ হয় সকলে সেই দিকে ঝোঁক। সাব ডেপুটি নৃপেনবাবু কাজ শেখবার জন্য এইবার প্রথম খানাপুরির কাজে এসেছিলেন। বয়স বেশি না ছোকরার, কিন্তু মাঝ নদীতে নৌকা তুললেই তার অত্যন্ত ভয় হচ্ছিল। বোধহয় ভয়কে ফাঁকি দেবার জন্যই তিনি এতক্ষণ ছইয়ের মধ্যে ঘুমিয়ে পড়বার ভান করে শুয়েছিলেন। এবার ডাঙায় নৌকা লাগাতে তিনি ছইয়ের ভিতর থেকে বার হয়ে এলেন এবং একটু পরে হেমেনবাবুর সঙ্গে কথায় কথায় কী নিয়ে বেশ একটু তর্ক শুরু করলেন। আমি নৃপেনবাবুকে বললুম, নৃপেনবাবু, টেনেন্সি অ্যাক্ট কচকচিতে আর দরকার নেই, তার চেয়ে বরং চলুন নেমে পড়ে তাঁবুর জায়গা ঠিক করা যাক, কাল সকালে যাতে কাজ আরম্ভ করা যায়। চৈত্র মাস যায়। গ্রাম্য নদীটির দুপার ভরে সবুজ সবুজ লতানো গাছে নীল পাপড়ির বন অপরাজিতা ফুল ফুটে আছে। বাঁশঝাড় কোথাও জলের ধারে নত হয়ে পড়েছে। তলায় আকন্দ ঘেঁটু ফুলের বনমূলের ডালি মাথায় নিয়ে ঝিরঝিরে বাতাসে মাথা দোলাচ্ছে। দুধারে রোদে পড়া কটা ঘাসওয়ালা মাঠের মাঝে মাঝে পত্রবিরল বাবলা গাছে গাং শালিকের ঝাঁক কিচকিচ করছে। নদীর বাপারের গায়ে গর্তের মধ্যে তাদের বাসা। মাকাললতার ঝোপের তলায় জলের ধারে কোথাও উঁচু উঁচু বনমূলর ঝাড়। তাদের কুচো কুচো হলদে ফুল থেকে জায়ফলের মতো একটা ঘন গন্ধ উঠছে। বেলা আরেকটু পড়লে আমরা সেই বাঙরের ধারের মাঠের তাঁবুর জায়গা কোথায় ঠিক হবে দেখতে গেলুম। নদীর ধার থেকে গ্রাম একটু দূরে হলেও গ্রামের মেয়েরা নদীতে জল নিতে আসে। আমাদের যেখানে নৌকাখানা বাঁধা হয়েছিল তার বাঁধারের খানিকটা দূরে মাটিতে ধাপ কাটা কাঁচা ঘাট। গ্রামের একজন বৃদ্ধ বোধহয় নদীতে গ্রীষ্মের দিনে বৈকালে স্নান করতে আসছিলেন। তাকে আমরা জিজ্ঞাসা করলুম, রসুলপুর কোন গাখানার নাম মশাই? সামনের এটা না ওই পাশে? তিনি বললেন, আগে না, এটা হলো কুমোরে, পাশের ওটা আমডাঙ্গা, রসুলপুর হলো এ গাঁগুলোর পিছনে, কোষ দুই তফাত। আপনারা? আমাদের পরিচয় শুনে বৃদ্ধ বললেন, এই মাঠেতে আপনারা তাঁবু ফেলবেন? আপনাদের জরিপের কাজ শেষ হতে তো প্রায় 5-6 মাস। আমরা বললাম, তা তো হবেই, বরং তার বেশি। বৃদ্ধ বললেন, এইখানটা একটা ঠাকুরের স্থান, গাঁয়ের মেয়েরা পুজো দিতে আসে, বরং আর একটু সরে গিয়ে নদীর মুখের দিকে তাঁবু ফেলুন, নইলে মেয়েদের একটু অসুবিধে। বৃদ্ধের নাম ভুবন চক্রবর্তী। জরিপ আরম্ভ হয়ে গেলে নিজের দরকারে চক্রবর্তী মশাই দলিলপত্র বগলে অনেকবার তাঁবুতে যাতায়াত শুরু করে দিলেন। সকলের সঙ্গে তার বেশ মেশামেশি ও আলাপ পরিচয় হয়ে গেল।
তার পৈতৃক জমাজমি অনেকে নাকি ফাঁকি দিয়ে দখল করেছে। আমাদের সাহায্যে এবার যদি সেগুলোর একটা গতি হয়, এইসব ধরনের কথা তিনি আমাদের প্রায় শোনাতেন। আমি সেখানে বেশি দিন ছিলুম না। খানাপুরের কাজ আরম্ভ হয়ে গিয়েছে। আমি সেদিনই জেলায় ফিরব। জোয়ারের অপেক্ষায় নৌকা ছাড়তে দেরি হতে লাগলো। চক্রবর্তী মশাইও সেদিন উপস্থিত ছিলেন। কথায় কথায় জিজ্ঞেস করলুম, এটাকে বৌচণ্ডীর মাঠ বলে কেন চক্রবর্তী মশাই? আপনাদের কি কোনো? নৃপেনবাবুও বললেন, ভালো কথা, বলুন তো চক্রবর্তী মশাই, বৌচণ্ডী আবার কী কথা? শুনিনি তো কখনো। আমাদের প্রশ্নের উত্তরে চক্রবর্তী মশাইয়ের মুখে একটা অদ্ভুত গল্প শুনলুম। তিনি বলতে লাগলেন, শুনুন তবে, এটা সেকালের গল্প, ছেলেবেলায় আমার ঠাকুমার কাছ থেকে শোনা। এ অঞ্চলে অনেক প্রাচীন লোকে গল্প জানে। সেকালে এ গ্রামে এক ঘর সম্পূর্ণ গৃহস্থ বাস করতেন। এখন আর তাদের কেউ নেই। তবে আমি যে সময়ের কথা বলছি, সে সময় তাদের বড় শরিক পতিতাবন চৌধুরী মশাইয়ের খুব নাম ডাক ছিল। এই পতিতপাবন চৌধুরী মহাশয় যখন তৃতীয় পক্ষে বিয়ে করে বউ ঘরে আনলেন, তখন তার বয়স 50 পার হয়ে গিয়েছে। এমন যে বিশেষ বয়স তা নয়, বিশেষত ভোগের শরীর। 50 বছর বয়স হলেও চৌধুরী মশাইকে বয়সের তুলনায় অনেক ছোট দেখাতো। বউ দেখে বাড়ির সকলেই খুব সন্তুষ্ট হলো। তৃতীয় পক্ষের বউ বলে চৌধুরী মশাই একটু ডাগর মেয়ে দেখেই বিয়ে করেছিলেন। নতুন বউয়ের বয়স ছিল প্রায় 17-র কাছাকাছি। বউয়ের মুখের গড়নটি বড় সুন্দর, মুখের ছাঁচ যেন হরতনের টেক কাঠির মতো। চোখ দুটি বেশ ডাগর, ভাষা ভাষা মুখে চোখে ভারী একটা শান্ত ভাব। নতুন বউয়ের কাজকর্ম আর ধীর শান্ত ভাব থেকে পাড়ার লোকে বললে এরকম বউ এ গায়ে আর আসেনি। সে মাটির দিকে চোখ রেখে ছাড়া কথা বলে না। অল্প বয়সে খুড়শাশুড়ির দলের সামনেও ঘোমটা দেয়। সকলে বললে যেমন লক্ষ্মীর মতো রূপ, তেমনই গুণ। কিন্তু মাস 2-3 পরে একটা বড় বিপদ ঘটল। সকলে দেখল বউটিরা সব ভালো বটে, একটা কিন্তু বড় দোষ, সে কিছুতেই স্বামীর খেঁচ নিতে চায় না, প্রাণপণে এড়িয়ে চলতে চায়। প্রথম প্রথম সকলে ভেবেছিল নতুন বিয়ে হয়েছে, ছেলে মানুষ, বোধহয় সেই জন্য এই রকম করে। ক্রমে কিন্তু দেখা গেল স্বামী কেন, যে কোনো পুরুষ মানুষ দেখলেই সে কেমন ভয়ে কাঁপে। এমনকি বাড়িতে যেদিন যোগী কি কোনো বড় কাজকর্মে বাইরের লোক ভিড় হয়, সেদিন সে ঘর থেকে আর বাড়ি হয় না, স্বামীর ঘরে কিছুতেই যেতে রাজি হয় না। মাসে 2 দিন কি 1 দিন সকলে আদর করে গায়ে হাত বুলিয়ে পাঠাতে যায়। সে জনে জনের পায়ে পড়ে ওর কাছে কাকুন্তি মিনতি করে, কিছুতেই মানতে চায় না। পুরুষ মানুষের গলা স্বর শুনলেই কেমন যেন আড়ষ্ট হয়ে পড়ে। অনেক করে বুঝিয়ে সুঝিয়ে সকলে তাকে একদিন স্বামীর ঘরে পাঠিয়ে দিয়ে দৌড়ে শিকল বন্ধ করে দিল। চৌধুরী মশাই অনেক রাত্রে ঘরে ঢুকে দেখেন তার তৃতীয় পক্ষের স্ত্রী ঘরের এক কোণে জড়সড় হয়ে দাঁড়িয়ে ভয়ে ঠক ঠক করে কাঁপছে। এরপর আর কোনো কিছুতেই কোনোদিন সে স্বামীর ঘরে যেতে চাইতো না। বাড়ি শুধু লোকের হাতে পায়ে পড়ে বেড়াতে লাগলো। সকলকে বললে,
আমার বড় ভয় করে, আমায় ওরকম করে আর পাঠিও না, তোমাদের পায়ে পড়ি। বোঝাতে বোঝাতে বাড়ির লোক হয়রান হয়ে গেল। দিন কত গেল, একদিন তাকে সকলে মিলে জোর করে স্বামীর ঘরে ঢুকিয়ে দিয়ে বার থেকে দৌড় বন্ধ করে দিল। তারা ঠিক করলে এরকম দিতে দিতে ক্রমে লজ্জা ভাঙবে, নইলে কতদিন আর এ ন্যাকামি ভালো লাগে। ভোরে উঠে সকলে দেখলো ঘরের মধ্যে বউ নেই, বাড়ির কোথাও নেই। নিকটেই বাপের বাড়ির গাঁ, সেখানে পালিয়ে গিয়েছে ভেবে লোক পাঠানো গেল। লোক ফিরে এলো, সে সেখানে যায়নি। তখন সকলে বললে পুকুরে ডুবে মরেছে। পুকুরে জাল ফেলা হয়, কোনো সন্ধান মেলে না। বউয়ের কচি মুখের ও নিরীহ চোখের ভাব মনে হয়ে লোকের মনে অন্য কোনো সন্দেহ জাগবার অবকাশ পেল না। কত দিকে কত সন্ধান করে যখন কোনো খোঁজই মিলল না, চৌধুরী মশাইয়ের মানসিক শোক নিবারণ করার জন্য চতুর্থ পক্ষের স্ত্রী ঘরে আনলেন। অজপাড়াগা, নতুন কিছু একটা বড় ঘটে না। অনেক দিন এটা নিয়ে নড়াচড়া চলল, তারপর ক্রমে ক্রমে সেটা কেটে গ্রাম ঠান্ডা হলো। এই মাঠের পূব ধারে গ্রামের মধ্যেই চৌধুরীদের বাড়ি ছিল। তখন এইখানে নদীর স্রোত বইত, মোজে বাওড়া হয়ে গিয়েছে তো সেদিন। আমরা ছেলেবেলাতেও ধান বোঝাই নৌকা চলাচল হতে দেখেছি। ক্রমে চৌধুরীদের সব মরে হেজে গেল। শেষ পর্যন্ত বংশে একজনকে ছিল, উঠে গিয়ে অন্য কোথাও বাস করলে। এসব অনেক বছর আগেকার কথা, 70-80 বছর খুব হবে। সেই থেকে কিন্তু আজ পর্যন্ত এইসব মাঠে বড় এক অদ্ভুত ব্যাপার ঘটে শোনা যায়। এই ফাল্গুন চৈত্র মাসে যখন খুব গরম পড়ে, তখন রাখালেরা গরু চড়াতে এসে দূর থেকে কতদিন দেখেছে মাঠের ধারে বনের মধ্যে নিভৃত দুপুরে বাঁশবনের ছায়ায় কে যেন শুয়ে আছে। কাছে গেলে কেউ কখনো দেখতে পায়নি। কতদিন সন্ধ্যের সময় তারা গরুর দল নিয়ে গ্রামের মধ্যে যেতে যেতে শুনেছে অন্ধকার ঝোপের মধ্যে একটা চাপা কান্নার রব উঠছে। সমুখ জ্যোৎস্নার রাত্রে অনেকে নদীর ঘাট থেকে ফেরার পথে ছাতিম গাছের নিচু ডালের তলা দিয়ে যেতে যেতে দেখেছে দূরের মাঠের সন্ধ্যায় আবছা জ্যোৎস্নার মধ্যে দিয়ে সাদা কাপড় পরে কে যেন ক্রমেই দূরে চলে যাচ্ছে। তার সমস্ত গায়ে সাদা কাপড়ে জ্যোৎস্না পড়ে চিকচিক করতে থাকে। মাঠে যখন সন্ধ্যা ঘনিয়ে আসে, তখন ফুলে ভরা নাগকেশর গাছের তলায় দাঁড়িয়ে ভালো করে দেখলে মনে হয় কে খানিকটা আগে এখানে দাঁড়িয়ে ডাল নিচু করে ফুল পেড়ে নিয়ে গেছে। তার ছোট ছোট পায়ের দাগ ঝোপ যেখানে বড় ঘন, সেদিকে চলে গিয়েছে। মাঠের ধারে এই ছাতিম গাছের তলায় উলো চণ্ডীতলা। চৈত্র সংক্রান্তিতে গ্রাম্য বধূরা পিঠে কাঁচা দুধ আর নতুন আখের গুড় নিয়ে বউচণ্ডীর পুজো দিতে আসে। বউচণ্ডী সকলের মঙ্গল করেন, অসুখ হলে সারিয়ে দেন। নতুন প্রসূতির স্তনে দুধ শুকিয়ে গেলে ওর কাছে পুজো দিলে আবার দুধ হয়। কচি ছেলের সর্দি সারে। ছেলে বিদেশে থাকার সময় চিঠি আসতে দেরি হলে পুজো মানত করার পরেই শিগগিরই সুসংবাদ আসে। মেয়েদের বিপদে আপদে তিনি সকলকে বিপদ আপদ থেকে উদ্ধার করে থাকেন। চক্রবর্তী মশাইয়ের গল্প শেষ হলো। তারপর আরও নানা কথাবার্তার পর তিনি ও আরও সকলে উঠে চলে গেলেন। বেলা বেশ পড়ে এসেছে।
সন্ধ্যার বাতাসে ছাতিম বনে সুরসুর শব্দ হচ্ছে। গ্রামের মাঠটা অনেক দূর পর্যন্ত উঁচু নিচু ঢিপি আর ঘেঁটু ফুলের বনে একেবারে ভরা। বাঁদিকে দূরে একটা পুরনো ইটের পাঁজরা খানিকটা ঘন জিউলের গাছের সারির মধ্যে দিয়ে চোখে পড়ে। নৌকোর গুলোইয়ে বসে আসন্ন সন্ধ্যায় ৮০ বছর আগেকার পালাতক গ্রাম্যবধূর ইতিহাসটা ভাবতে লাগলুম। মাঠের মাঝে উঁচু ঢিপির উপরকার ঘেঁটু ফুলের ঘন বনের দিকে চেয়ে মনে হলো যে সারা দিনমান সে হয়তো ওর মধ্যে লুকিয়ে বসে থাকে, কেবল গভীর রাত্রে লুকোনো জায়গা থেকে বেরিয়ে আসে। মাঠের মধ্যেও বটগাছের তলায় চুপ করে বসে আকাশের তারার দিকে চায়। পাশে ঝোপের ফুটন্ত বন অপরাজিতা ফুলের রঙের সঙ্গে রং মিলিয়ে নদী বয়ে যায়। ছাতিম বনের পাখিরা ঘুমের ঘোরে গান গেয়ে ওঠে। ওপার থেকে হু হু করে হাওয়া বয়। সে ভয়ে ভয়ে মাঝে মাঝে পূব দিকে চেয়ে দেখে ভোরের আলো ফোটবার দেরি কত। সন্ধে হয়ে গেল, বনের ওপর নবমীর চাঁদ উঠল। একটু পরেই জোয়ার পেয়ে আমাদের নৌকা ছাড়া হলো। জলের ধারে আধার ভরা নিভৃত ঝোপের মধ্যে থেকে সত্যি যেন একটা চাপা কান্নার রব পাওয়া যাচ্ছিল। সেটা হয়তো কোনো রাতজাগাপনের পাখি কি কোনো পতঙ্গের ডাক। বাউরের মুখের পার হয়ে যখন আমরা বাইরের নদীতে এসে পড়েছি, তখন পিছন ফিরে চেয়ে দেখি নির্জন গ্রামের মাঠে সাদা কুয়াশায় ঘোমটা দেওয়া ঝাপসা জ্যোৎস্না রাত্রি অল্পে অল্পে লুকিয়ে চোরের মতো আত্মপ্রকাশ করছে। অনেক কাল আগেকার সেই লজ্জা কুণ্ঠিত ভীরু পল্লী বধূটির মতো। আজ আমার গল্পটি আমি এখানেই শেষ করছি। আশা করি গল্পটি আপনাদের মন ছুঁয়ে গেছে। আপনাদের সঙ্গে আমার আবার দেখা হবে নতুন একটি কোনো গল্পের সাথে। আর এতক্ষণ আমার সঙ্গে সময় কাটানোর জন্য আপনাদের সবাইকে ধন্যবাদ জানাই।